নমস্কার। শেষ পর্যন্ত দিলীপ ঘোষ দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় হাজির হলেন না, বা বলা ভালো, ওনাকে কোনো আমন্ত্রণপত্র শেষ পর্যন্ত এলো না। উনি অপেক্ষায় ছিলেন যে কোনো আমন্ত্রণপত্র আসবে কিনা। উনি বলেছিলেন যে উনি দলীয় কর্মীদের ডাকে সাড়া দিয়ে উনি ওখানে যাবেন। হয়তো ভেবেছিলেন যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ওনাকে ডাকবেন, যেহেতু প্রাক্তন সভাপতি। তার থেকেও বড় কথা যে উনি দুর্গাপুরে যেই কেন্দ্রে নরেন্দ্র মোদী আসছেন, উনি লোকসভায় এই দুর্গাপুর ওই কেন্দ্র থেকে তিনি দাঁড়িয়েছিলেন, তাই তার ডাক আসবে, কিন্তু কোনো রকম ডাক এলো না। অবশেষে তিনি প্রধানমন্ত্রীর দুর্গাপুর সফরের দিন সকালবেলায় দিল্লি রওনা দিয়েছেন, এবং যাওয়ার আগে একরাশ অভিমান ওনার ঝরে পড়েছে। উনি বলেছেন যে আমি চাইনি কেন্দ্রীয় নেতৃত্ব, কিন্তু দিল্লিতে যাচ্ছি, দল ডেকেছে। আজ আমরা চলুন যে প্রসঙ্গে আলোচনা করি, যে বঙ্গ রাজনীতিতে যে আগামী যে বিধানসভার ভোট আসছে 2026 সালে, দিলীপ ঘোষের কতটা ভূমিকা থাকবে। যদি বর্তমান পরিস্থিতির উপর দাঁড়িয়ে বলেন, তাহলে কিন্তু বাংলায় রাজনীতিতে আগামী দিনে কারাই এই 2026-এ কারা মুখ হবে, এটা কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করে ফেলেছে। একদিকে নতুন রাজ্য সভাপতি শ্রমিক, এবং তার দুপাশে সুকান্ত মজুমদার, প্রাক্তন রাজ্য সভাপতি, এবং শুভেন্দু অধিকারী। এই তিনটে মুখ কিন্তু তাদের প্রধান নির্বাচনী মুখ হবে। এছাড়া সঙ্গে অবশ্যই থাকবেন চিত্রতারকা এবং বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। মিঠুনও জেলায় জেলায় ঘুরবেন, কর্মীদের উদ্বুদ্ধ করবেন এবং জনসভা তো করবে। তাছাড়া এই তিন নেতা সারা বাংলা জুড়ে চষে বেড়াবে। আপাতত কিন্তু এরাই বিজেপির মুখ হিসাবে আগামী বিধানসভায় কাজ করবে। তাহলে দিলীপ ঘোষের ভূমিকা ঠিক কি হবে? আপাতত কিন্তু দিলীপ ঘোষকে কিভাবে কাজে লাগানো হবে, কেন্দ্র সেটা কোনো সিদ্ধান্ত হয়নি। কেন্দ্র কি দিলীপ ঘোষকে অন্য রাজ্যে নিয়ে যাবে, সেই সম্ভাবনাও কিন্তু দেখা যাচ্ছে। দিল্লি সূত্রের খবর যে হয়তো দিলীপ ঘোষকে সংগঠনের কাজে আবার দায়িত্ব দেওয়া হতে পারে কোনো ত্রিপুরার পাশের রাজ্যে। তাহলে সেক্ষেত্রে আগামী বিধানসভার ভোটে দিলীপ ঘোষের বিরাট কোনো ভূমিকা থাকবে না। এই যে রাজ্য জুড়ে প্রচার করা বা কিছু, সেটা থাকার কোনো সম্ভাবনা প্রায় নেই। হ্যাঁ, উনি ওনার এলাকা খড়গপুর বা মিদনাপুরের কিছু চত্বরে হয়তো উনি কিছু সভা বা করতে পারেন, কিন্তু রাজ্য জুড়ে করার কোনো সম্ভাবনাই এই মুহূর্তে নেই। কারণ কেন্দ্রীয় নেতৃত্ব কোনো সময় চাইছে না এই সামনে যারা মুখ আছে সেই কাজকে, বা বিজেপি যে একটা এক হয়ে চলছে, যেটা বারবার শ্রমিক আসার পর দাবি করছেন, দলে আদি নব্য বলে কিছু নেই, বিজেপি সবাই এক। এই বিজেপি এক সুতোয় প্রচারে নামবে, এইটা যখন কেন্দ্রীয় নেতৃত্বের অন্যতম বলতে পারেন আজকে প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে, সেই সময় কোনো অবস্থাতেই দিলীপ ঘোষকে, এই যে দলের পারমুটেশন কম্বিনেশন, তার সঙ্গে দিলীপ ঘোষের বর্তমান যা স্টান্স, সেটা মিলছে না। কারণ দিলীপ ঘোষের সঙ্গে বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর দূরত্ব যে বহু যোজন, সে আর বলার অপেক্ষা রাখে না। প্রায় দিলীপ ঘোষ তো সরাসরি বিভিন্ন জায়গায় বলছেনই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নেই, উল্টে তৃণমূল কংগ্রেস থেকে যারা এসেছেন তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে। তারপরে নানা কথা বলছেন, ফলে বোঝাই যাচ্ছে ওনার চাঁদমারি উনি কাকে করেছেন সেটা পরিষ্কার। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী কিন্তু রাজ্য জুড়ে প্রচার করছেন, সেটা নারী সুরক্ষা যাত্রা নিয়ে হোক, সেটা অন্যান্য ইস্যুতে হোক। 21শে জুলাই যেদিন তৃণমূল কংগ্রেস শহীদ স্মরণ হবে ধর্মতলায়, সেদিনই উত্তরকন্যা অভিযান করবে বিজেপির যুব মোর্চা। সেটা পুলিশ অনুমতি দেয়নি, পরবর্তীকালে আদালত থেকে অনুমতি নেওয়া, এবং শুভেন্দু নিজে সেই অভিযানে নেতৃত্ব দেবেন। ফলে এই শুভেন্দু অধিকারী কিন্তু উত্তর থেকে দক্ষিণ চষে বেড়াচ্ছেন। শ্রমিক ভট্টাচার্য
আসার পর দিলীপ ঘোষ গিয়ে দেখা করেছিলেন ওনার আর কি সল্টলেকের অফিসে। যেদিন শ্রমিকের নির্বাচিত হলেন সেখানে অন্য প্রাক্তন সভাপতিরা থাকলেও সেই মঞ্চে কিন্তু জায়গা হয়নি, দিলীপ ঘোষকে ডাকাই হয়নি। কিন্তু উনি পরবর্তীকালে দলীয় অফিসে গিয়ে শ্রমিককে হাতে ফুল তুলে দেন। তারপর অনেকে হয়তো ভেবেছিলেন, বিশেষ করে ওনার ফলোয়াররা, যে দিলীপ ঘোষ প্রবলভাবে হয়তো আবার ফিরে আসছে এবং শ্রমিক যারা দলের পুরনো মুখ আছে তাকে গুরুত্ব দেবেন। কিন্তু বিধি বাম। দিলীপ ঘোষ দিল্লিতে গেলেন, শিবপ্রকাশ এর সঙ্গে মিটিং করলেন। তারপরেই উনি যে মন্তব্য করলেন তাতে কিন্তু দল আরো বেকায়দায় পড়ল মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। এরপর আমরা দেখলাম কিন্তু দিলীপ ঘোষ ওই মিদনাপুরের বাইরে, মিদনাপুরও না, কিছু একটা জোনের মধ্যে, খড়গপুর বা কিছু, এবং তার যে বিধানসভায় খড়গপুর থেকে লড়ার ইচ্ছা আছে, এই আর কি মনোবাসনাও তিনি গোপন করেননি। এরপর আমরা খড়গপুরে যখন শুভেন্দু অধিকারী নারী সুরক্ষা যাত্রা গেলেন, সেখানে কিন্তু যারা ওখানে দিলীপ ঘোষের ঘনিষ্ঠ তারা কেউ ওই শুভেন্দু অধিকারীর সভার দিন হাজির হননি। তাহলে যে প্রসঙ্গটা স্বাভাবিক, তাহলে দিলীপ ঘোষের সঙ্গে আরএসএস এর এই ঘনিষ্ঠতার পরেও দিলীপ ঘোষ কেন আজকে কোণঠাসা? আমরা যদি সেটার পর্যালোচনা করি তাহলে দেখতে পারবো যে দিলীপ ঘোষের প্রত্যেকে বড় সমস্যা যে সবাইকে নিয়ে মানিয়ে চলতে না পারা। বিশেষ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে, যেটা আগে বারবার বলছি, বহু যোজন দূরত্ব। তো এই মুহূর্তে কেন্দ্রীয় নেতৃত্ব, বা বলা যেতে পারে বিশেষ করে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মনে করেন যে শুভেন্দু অধিকারী বিজেপির সব থেকে বড় নেতা পশ্চিমবঙ্গে এই সময়, এবং সেটা উনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভায় এসেও বলে গিয়েছেন। তাই শুভেন্দুকে সঙ্গে দূরত্ব রেখে, বা শুভেন্দুর সঙ্গে যার অহিনকুল সম্পর্ক, তাকে রেখে বিজেপি সঙ্গবদ্ধ হয়ে নামতে পারবে না, বা 2026-এ বড় কোনো ভূমিকা নিতে পারবে না। এবং দ্বিতীয়ত সেটা হচ্ছে দিলীপ ঘোষের মুখ। আগেও আরএসএস এর তরফে দিলীপ ঘোষকে বারবার করে সফট হওয়ার কথা বলা হয়েছিল, যাতে দিলীপ ঘোষ সব বিষয়ে মন্তব্য না করে, বিরূপ মন্তব্য না করে। কিন্তু ওনাকে থামাবে কে? যে কোনো বিষয় দিলীপ ঘোষের বলা এবং সরাসরি কথা বলা, উনি খুব একটা লুকিয়ে রাখতে পারেন না। ওনার মনে যা আসে সেটা মুখ দিয়ে বেরিয়ে যায়। কিন্তু রাজনীতিতে তো মনের কথা মুখে আনলে চলে না, বহু কথা চেপে রাখতেই হয়। বিশেষ করে যাদের পছন্দ করেন না সেই কথা বেশি চেপে রাখতে হয়। তারপরে দিলীপ ঘোষ নিজের পায়ে কুড়ুলটা মেরেছিলেন উনি দীঘায় গিয়ে জগন্নাথ মন্দির এবং মমতা বন্দ্যোপাধ্যায় পাশে বসে। এখানে পশ্চিমবঙ্গের আরএসএস এর নেতৃত্ব, নাগপুর এবং বিজেপির শীর্ষ নেতৃত্ব মিলে দিলীপ ঘোষকে পুরোপুরি সব প্রোগ্রাম থেকে ছেঁটে দেয় এবং সিদ্ধান্ত হয়ে যায় যে দিলীপ ঘোষকে আর কোনো প্রোগ্রামে পার্টির তরফে ডাকা হবে না। ফলে এখনো কিন্তু এই সিদ্ধান্তই অটল আছে দল। দিলীপ ঘোষ এখন একজন কর্মী হিসাবে দলীয় সভাপতির সঙ্গে দেখা করতেই পারে। এবার দলীয় সভাপতি তাকে কি কাজে লাগাবেন সেটা দলীয় সভাপতির বিষয়। কিন্তু আবার দলকে মিলে সারা রাজ্য জুড়ে প্রচার করা, আবার দলের একটা মুখ হওয়া, সেই বিষয়ে কিন্তু, সেই জায়গায় কিন্তু আপাতত 2026-এ পশ্চিমবঙ্গের ভোটে সেই সম্ভাবনা এখনো পর্যন্ত প্রায় নেই। দিলীপ ঘোষ হয়তো ভেবেছিলেন যে নতুন সভাপতি, যেহেতু পুরনো মুখ, আজকে বিজেপির যারা যারা রাজনীতিতে আছেন, বিজেপির রাজনীতিতে আজকে শ্রমিক অন্যতম পুরনো মুখ, তাই শ্রমিক আসাতে তার হয়তো গ্রহণযোগ্যতা বাড়বে। কিন্তু শ্রমিকের ওপর এটা নির্ভর করে না, এটা নির্ভর করে কেন্দ্রীয় নেতৃত্বের ওপর। তারাই সিদ্ধান্ত নিয়ে দিলীপ ঘোষকে পশ্চিমবঙ্গের সমস্ত অনুষ্ঠান থেকে অনেক সরিয়ে রেখেছেন। এবার প্রধানমন্ত্রীর সভায় তার ডাক না পাওয়ার মধ্যে দিয়ে এটা আরো বিকটভাবে প্রবোধ হলো, এবং সেখানেও দিলীপ ঘোষ ভুল খেলেছেন।
যে আমি কর্মীদের মধ্যে গিয়ে থাকবো, আমি যেতে পারি, ওই যে তার এই আমিত্ব, এই জিনিসটা, যেটা বিজেপিতে আমিত্ব বিষয়টা খুব কম। তারা বলে সবার আগে দেশ, তারপরে দল। কিন্তু দিলীপ দার সবকিছুতেই এই যেটা সামনে চলে আসে সেটা হচ্ছে আমিত্ব। দলকে ছাড়িয়ে এটা আমিই করেছি, 19-এ আমি করলাম, 21-এ আর সবাই পেছনের সারিতে চলে যাচ্ছে, কেন হচ্ছে না, দলকে ভেবে করতে হবে, আমিই করেছিলাম। দিলীপ দা একা করেনি, একটা বিশাল টিম ছিল, এখানে আমি বারবার করে আপনাদের কাছে এক্সপ্লেন করেছি। তাই এই দিলীপ দার মুখে লাগাম পড়ানো কিছুতেই যাচ্ছে না, ওনাকে বলার পরও কোনো লাভ হয়নি। তাই বিজেপি যখন 26-এ পশ্চিমবঙ্গের টিম সেট করে নিয়েছে, আপাতত এই টিমে প্রাক্তন রাজ্য সভাপতি, সব থেকে বিজেপির এখন পর্যন্ত সব থেকে সফল রাজ্য সভাপতি, ভোটের আসন এবং ভোটের পার্সেন্টেজের পরিসংখ্যানে তার এই মুহূর্তে 2026-এর বিধানসভা ভোটে কোনো মুখ হওয়ার সম্ভাবনা একেবারেই নেই। বরং যেটা প্রবলভাবে আসছে, হয়তো অন্য রাজ্যে তাকে নিয়ে যাওয়া সম্ভাবনা প্রবলভাবে উঠে আসছে। কারণ তিনি যদি এইভাবে এখানে ঘোরেন আর এই রোজ সকালবেলায় মন্তব্য করেন, সেটা দলের লাভ তো দূরস্থান, দলের ক্ষতিই হবে। দেখা যাক জল কতদূর গড়ায়। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।